ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মজলিস। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতি, বিচারালয় ও সাম্প্রতিক প্রেক্ষাপট। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই, এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক, অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে আছেন গাজী MH তামিম, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং তার পাশে আছেন শাহিন চৌধুরী, সম্পাদক abnews24bd.com। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ চলছে। লড়াইয়ে জয়ী হতে বিএনপির নেতাকর্মীদের তারেক রহমানের নির্দেশ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট। বিশ্ব অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি, তবে আর্থিক সুরক্ষা ও সম্পদ তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে তরুণরা, D8 সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে দেওয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে গণমাধ্যম, জানালেন সংস্কার কমিশনের প্রধান। সমালোচনা মুখর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 58 জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ। শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়েছিল, স্বীকারোক্তি পলকের। এবং কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের চুনকুটিয়া শাখায় ডাকাতির চেষ্টা, জিম্মি করা হয় কর্মকর্তাদের। যৌথ বাহিনীর অভিযানে ডাকাতদের আত্মসমর্পণ, টাকা উদ্ধার। শিরোনাম দেখছিলাম, আমরা আলোচনায় ফিরতে চাই। আজ আলোচনা করব রাজনীতি, বিচারালয় ও সাম্প্রতিক প্রেক্ষাপট। শাহিন চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। অনেক কিছু নিয়ে আসলে জানার আছে, কথা বলার ইচ্ছে আছে। রাজনীতি প্রসঙ্গটা নিয়ে আলোচনা শুরু করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার একটা যুদ্ধ চলছে। এর মধ্য দিয়ে আসলে কোন বার্তা উনি দিতে চান বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে বৈশাখী টিভির দর্শকদেরকে ধন্যবাদ, এবং আমার সাথে সহ আলোচক গাজী তামিম সাহেবকেও ধন্যবাদ। আসলে 5ই আগস্টের পরে দেশে যে অস্থিরতা, অস্থিতিশীলতা শুরু হয়েছে, সেটা কিন্তু এখনও বিদ্যমান। আজকে লক্ষ্য করবেন যে কেরানীগঞ্জে একটি ব্যাংকে ডাকাতির সময় 10 জনকে জিম্মি করে রাখা হয়েছে দীর্ঘ সময়, এবং তাদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ মোতায়েন করতে হয়েছে। এবং প্রতিদিনই বৈশাখী টিভির একটা নিউজ দেখলাম, আমরা যখন এতে বসা ছিলাম, নিউজে দেখলাম যে দিনে দুপুরে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে আজিমপুর এই এলাকার। অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের পূর্ব শর্ত হচ্ছে স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা। সেটা কিন্তু এখনও প্রতিষ্ঠিত হয়নি। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার দোসররা এদেশে রয়ে গেছে, অনেকেই রয়ে গেছে, বেশিরভাগই রয়ে গেছে। এবং আপনি জানেন যে গত 15 বছরে 28 লাখ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে। সেই পাচারকৃত অর্থ কি এই অস্থিতিশীলতা তৈরির জন্যে সেই অর্থ ব্যবহৃত হচ্ছে। আপনারা এও লক্ষ্য করেছেন যে শেখ হাসিনার পতনের পর কতকগুলো প্রতিবিপ্লবের চেষ্টা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। প্রথমে ছিল জুডিশিয়াল কু করার একটা চেষ্টা, সেটা ব্যর্থ হয়েছে। তারপর আনসার বিদ্রোহ, সেটা ব্যর্থ হয়েছে। আমাদের হিল এলাকায় কুকি চায়না আন্দোলন, সেটা ব্যর্থ হয়েছে। তারপরে অটোরিকশা চালকদের ঢাকা অবরোধ, সেটা ব্যর্থ হয়েছে। এরপরে সর্বশেষ কি হলো? ইসকন, সংখ্যালঘুদের নিরাপত্তার নামে এদেশে একটা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলো। এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত সেটাকে যেভাবে ইন্ধন দিচ্ছে, ভারতের মিডিয়াতে যেভাবে সেটা প্রচার করা হচ্ছে, এটা দুঃখজনক। এবং সেই তুলনায় আমাদের দেশের রাজনীতিবিদরা এবং ধর্মীয় জনগোষ্ঠী, আলেম ওলামারা
অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। তা না হলে এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেত। এইটাও যখন ব্যর্থ হয়েছে, সর্বশেষ আপনি দেখেন এই তাবলিগ জামাত এই ইস্যুটাকে কিন্তু কেউ আনছে না, এটার পিছনে একটি ষড়যন্ত্র আছে। তাবলিগ জামাত দুটি গ্রুপ, সাতপন্থী, জোবায়েরপন্থী। সাত কে? হুইজ সাত? তার অবস্থান কোথায়? সে কিন্তু দিল্লির লোক, এবং সে হচ্ছে তাবলিগ জামাতের যে প্রতিষ্ঠাতা, তার বাবা ওনার অনুসারী। এখন হঠাৎ সাতপন্থীরা কি করলো? কাকরাইল মসজিদ ঘেরাওয়ের কর্মসূচি দিল। সেটা ব্যর্থ হয়েছে, কিন্তু গতকালকে আবার সেই তুরাগ ঘেরাওয়ের কর্মসূচিতে 4 জনের প্রাণ গেছে। একের পর এক কিন্তু ষড়যন্ত্র লেগেই আছে, যে কারণে তারেক রহমান কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে গণতন্ত্র উত্তরণের জন্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, এবং সেটা এখনো বিদ্যমান আছে। তাহলে এই যে যুদ্ধটার কথা জনাব তারেক রহমান বলেছেন, তাহলে এই যুদ্ধটা আসলে কতটা দীর্ঘ হতে পারে, বা এই শত্রু বা মিত্রই বা কারা? এটা কতটা দীর্ঘ হতে পারে সেটা নির্ভর করছে প্রথমত রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান, এবং সর্বোপরি তত্ত্বাবধায়ক সরকারের পদক্ষেপ। এবং তত্ত্বাবধায়ক সরকার যদি এই ক্ষেত্রে ঢিলেঢালা হয়, সেক্ষেত্রে এটা দীর্ঘস্থায়ী হবে। আর তারা যদি কন্ট্রোল করতে পারেন, দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, তাহলে তো দীর্ঘ হওয়ার কোনো কারণ নেই। গাজী তামিম, আপনার কাছে এবার আসতে চাই। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। এই অভিযোগ এবং এই বিচার প্রক্রিয়া বা প্রসঙ্গে আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভির সকল দর্শককে, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটাকে একটু সংশোধন করতে চাই পিলখানা বিদ্রোহ শব্দটার ব্যাপারে। এটাই হলো আমাদের গোড়ায় গলদ। আসলে পিলখানায় একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। যখনই আমরা এটাকে পিলখানা বিদ্রোহ বলি, তখন এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া হয়ে যায়, কারণ বিদ্রোহের সময় তো হত্যা হবেই। এবং আজকে যারা ট্রাইব্যুনালের হত্যাকাণ্ড বলেছি, আজকে যারা ট্রাইব্যুনাল প্রসিকিউশন এসে অভিযোগটা করে গিয়েছেন, তাদের পরিবারের পক্ষ থেকে এই কথাটাই বারবার বলা হচ্ছে যে তৎকালীন সরকার পিলখানা বিদ্রোহ বলে, বিডিআর বিদ্রোহ বলে সেটাকে একটা মিউটিনির বিচার করেছে, এবং বিডিআর সদস্যদেরকেই শুধু এখানে শাস্তি দেওয়া হয়েছে। এবং এটাই বারবার প্রচার করে এই বিডিআর হত্যাকাণ্ডকে বিদ্রোহ বলে জাস্টিফাই করা হয়েছে। এটা একটা কথা। 2 নম্বর কথা হলো, যে সকল অফিসাররা সেই দিন নির্মমভাবে নিহত হয়েছিল, এটি ছিল এই রাষ্ট্রকে ইকোনমিক্যালি এবং নিরাপত্তাহীনতা করার প্রথম পদক্ষেপ ফ্যাসিস্ট সরকারের। 6 জানুয়ারি তারা সরকারে আসলো, 25 ফেব্রুয়ারি জাস্ট 1.5 মাসের মাথায় প্রথম আঘাতটা আনা হলো। এবং কোথায় কাদেরকে আঘাতটা আনা হলো? যারা এই দেশটার বর্ডারকে নিরাপত্তা দেয়, তাদেরকে দিয়ে শুরু করা হলো, যেন দেশটা প্রথমেই একটা বড় ধরনের আঘাতপ্রাপ্ত হয়। এবং বেছে বেছে সৎ এবং দক্ষ অফিসারদেরকে সেদিন হত্যা করা হলো। তারপরে একটি বিচার করা হলো, অনেকগুলো বিচার করা হলো, একটা মিউটিনির নামে, একটি হত্যাকাণ্ডের নামে, একটি বিস্ফোরকের নামে, নানানভাবে বিচার করে একটি দেখানো শাস্তি দেওয়া হলো। একটি জাজমেন্ট দেওয়া হলো, যে জাজমেন্ট 24,000 পৃষ্ঠা। কে এই জাজমেন্টের সার্টিফাইড কপি উঠাবে, কে এটার অ্যাপিল করবে, কার এই সামর্থ্য আছে, মানে এইভাবে এটাকে সাজানো হলো। আজকে এই পরিবারের সদস্যরা এসছেন ট্রাইব্যুনালে, তারা একটি অভিযোগ দিয়েছে যে 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 তারিখে পিলখানায় এবং পিলখানা সহ বাংলাদেশের বিভিন্ন বিডিআর যে অফিস বা ইগুলো আছে, কেন্দ্রগুলো আছে, সেখানে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর তদন্ত ওনারা আমাদের কাছে চেয়েছেন। আমরা সেটিকে গ্রহণ করেছি। গ্রহণ করে আমরা এখন পর্যালোচনা করব যে আদৌ এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে কোনো অপরাধ হয় কি না। যদি এটি হয়, এর মধ্যে পড়ে, তখন আমরা এটিকে তদন্ত সংস্থায় পাঠাবো এটি তদন্তের জন্য। আর আপনারা ইতোমধ্যে দেখেছেন যে মাননীয় হাইকোর্ট বিভাগও সরকারের প্রতি একটি নির্দেশনা জারি করেছেন যে এটিকে একটা ফ্রেশ তদন্তের জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথম দিকে একটু গড়িমসি করলেও শেষের দিকে এসে তারা সিদ্ধান্ত নিয়েছেন অবস্থান পরিবর্তন করে, যে না, তারা একটি তদন্ত করবেন। ওনারা যদি তদন্ত করেন, তখন হয়তো বা আমরা ওনাদের তদন্তের অপেক্ষা করতে পারি।
এই হলো বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে আমাদের বিষয়টা। প্রাপ্ত অভিযোগ। আচ্ছা, শাহিন চৌধুরী, আপনার কাছে আসতে চাই এবং রাজনীতি নিয়ে আসলে জানতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। তিনি নির্বাচনে একটা সুস্পষ্ট তারিখ চেয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি পরিষ্কার রোডম্যাপ। আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে মির্জা ফখরুল ইসলাম তথা বিএনপির সকল দলগুলো আপনি লক্ষ্য করেছেন যে আরও 3 মাস আগে থেকেই তারা নির্বাচনের একটা রোড ম্যাপ চাচ্ছে। আসলে রোড ম্যাপ কিন্তু একটা বিস্তারিত জিনিস। রোড ম্যাপ করতে হলে কবে ভোটার তালিকা চূড়ান্ত হবে, কবে তফসিল ঘোষণা করা হবে, কবে মনোনয়নপত্র দাখিল করা হবে, কবে প্রত্যাহার হবে, কবে ফাইনালি ভোট গ্রহণ হবে, এটা ডিটেল থাকবে। কিন্তু প্রধান উপদেষ্টা তিনি তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে একটা ধারণা দিয়েছেন। কারণ অনেকের মনে একটা সন্দেহ আছে যে এই সরকার আসলে কতদিন থাকবে, 1 বছর না 2 বছর না 5 বছর, নানান রকম কথাবার্তা আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করেছেন যে এটা নিয়ে একটা প্রচারও আছে যে স্থায়ী হোক, ডক্টর ইউনূসের সরকার স্থায়ী হোক, 5 বছর থাকুক, ইত্যাদি ইত্যাদি। তো রাজনৈতিক দলগুলোও একটা ধোঁয়াশার মধ্যে ছিল। কিন্তু আমি মনে করি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। যদিও মির্জা ফখরুল সাহেব এখনও তার রোড ম্যাপের মধ্যেই রয়ে গেছেন। হ্যাঁ, রোড ম্যাপ তিনি দেননি প্রধান উপদেষ্টা, কিন্তু তিনি কিন্তু একটা ডেডলাইন ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে 2000 যদি অল্প সংস্কার করে নির্বাচন আয়োজন করতে হয় রাজনৈতিক দলের চাপের প্রেক্ষিতে, তাহলে 2025-এর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। আর পুরোপুরি সংস্কার করে নির্বাচন করতে হলে এটা আরও 6 মাস সময় লাগবে। আরও 6 মাস মানে 2026-এর 30 জুন আমরা ধরে নিচ্ছি। এবং তার একদিন পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ক্যাটাগরিক্যালি বলেছেন যে নির্বাচন 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তাহলে আমরা একটা ডেডলাইন কিন্তু পেয়ে গেলাম। এখন কোশ্চেন হচ্ছে রোড ম্যাপ। রোড ম্যাপ কিন্তু আসলে ইন্টারিম গভর্নমেন্টের দেওয়ার কথা না। রোড ম্যাপটা দেবে ইলেকশন কমিশন। ইন্টারিম গভর্নমেন্ট একটা টাইম ফ্রেম দিয়ে দেবেন যে এত তারিখের মধ্যে ইলেকশন হবে। তখন তত্ত্বাবধায়ক ইলেকশন কমিশন হিসাব করবে যে তাদের ভোটার লিস্ট চূড়ান্ত করতে কতদিন লাগবে, তাদের প্রার্থীটা মনোনয়নপত্র তফসিলের জন্য কতদিন লাগবে, প্রার্থীদের কতদিন সময় দেওয়া হবে, প্রচারের জন্য কতদিন সময় দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় যে এটা যে বিএনপির সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের খুব যে একটা গরমিল আছে আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, যেহেতু তিনি রাজনীতি করেন, একটি প্রধান বড় দলের মহাসচিব, কর্মীদের কিন্তু একটা প্রেশার আছে। কর্মীদের প্রেশারের কারণে তাকে এই বক্তব্যটা দিতেই হবে, একটা জিনিস। আর বিএনপির আরও একটা চিন্তার একটা বিষয় আছে, কারণ বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে ছিল। এই 17 বছরে বিএনপির নেতাকর্মীরা লক্ষ লক্ষ 55 লক্ষ মামলা হয়েছে। এবং উনি বোধহয় আরও ভালো জানবেন, তামিম সাহেব, যেহেতু উনি এটার সঙ্গে জড়িত। গত নির্বাচনে আমরা শুনেছি যে 1 কোটি বিএনপি নেতাকর্মী ঘর ছাড়া, 30,000 গ্রেপ্তার ছিলেন, যদিও তারা জামিন পেয়ে গেছেন এই পট পরিবর্তনের কারণে। কিন্তু প্রশ্ন হলো, এই বঞ্চিত নেতাকর্মীরা, তাদের তো চাহিদা আছে, তাদের প্রত্যাশা আছে। যে লোকটা তার ব্যবসা হারিয়েছে, যে লোকটা তার দোকান খুইয়েছে, সে তো আজকে এটা রিকভার করার চেষ্টা করবে। রিকভার করতে গেলে কিছু অনিয়ম তো হতেই পারে। এই অনিয়ম যদি হয় তাহলে আলটিমেটলি ব্লেমটা বিএনপির ঘাড়ে পড়বে। এবং বিএনপি এই জন্যই চাচ্ছে না যে তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘ হোক। যদি তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘ হয় তাহলে কিন্তু বিএনপির ইমেজের সংকট দেখা তাহলে কি সব অনিয়মের সমাধানই নির্বাচন বলতে চাচ্ছেন? না, সেটা আমি বলছি না, কিন্তু তারা এই কারণে দ্রুত চাচ্ছেন যে তাদের ইমেজটা ভালো থাকতে যদি ভোটটা হয়ে যায়, তাহলে তাদের নির্বাচনে বিজয়টা বা সর্বাধিক আসন পাওয়ার বিষয়টা নিশ্চিত হয়। কিন্তু ইমেজটা যদি ক্ষতিগ্রস্ত হয়, মানুষ যদি বলতে শুরু করে যে না, তা আওয়ামী লীগ চলে গেছে কিন্তু বিএনপির নেতাকর্মীদেরও তো আচরণ সুবিধা না, বা তারাও এটা দখল বা ইত্যাদি ইত্যাদিতে জড়িত হয়ে গেছে, সেক্ষেত্রে এটা নির্বাচনের উপর একটা বড় প্রভাব পড়বে। এই প্রভাবটা যাতে না পড়ে, সেই কারণেই মূলত বিএনপি নেতারা চাচ্ছেন দ্রুত নির্বাচনটা হোক।
গাজী তামিম, আপনার কাছে আবারও আসতে চাই। আচ্ছা, হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন যে ছাত্র জনতার আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এই যে স্বীকারোক্তি এবং ট্রাইব্যুনাল এই সংক্রান্ত বিচার কাজ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। জি, এটি গতকালকে আমরা এই জিজ্ঞাসাবাদটা তদন্ত সংস্থায় হয়েছিল এই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। উনি এটা বলেছেন এবং এটা এই যে সকল অপরাধের নিউক্লিয়াস যিনি, আমরা সবসময় বলে থাকি, তিনি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এই খুব কিছুদিন আগে যে গুম কমিশনের তদন্ত আমরা পেয়েছি, যেটার একটা পাবলিক যতটুকু করেছেন তার মধ্যে আমরা দেখেছি যে সব কিছুতেই সকল ইনস্ট্রাকশন, সকল অ্যাবেটমেন্ট, সকল ইনসাইটমেন্ট সব কিছু আসতো এক জায়গা থেকে। এবং আমরা এই 15 বছরের সকল আন্দোলন দেখলেও দেখা যায় যে অর্থমন্ত্রী, তাকে যদি অর্থ সম্পর্কে প্রশ্ন করা হয় উনি বলতেন যে প্রধানমন্ত্রী জানেন। খাদ্যমন্ত্রী খাদ্য সম্পর্কে জিজ্ঞাসা করলে বলা হয় প্রধানমন্ত্রী জানেন। আইনমন্ত্রীকে আইন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় প্রধানমন্ত্রী জানেন। মানে সব কিছুই একটা নিউক্লিয়াস থেকে তৈরি হতো। সেই দেশটাও যেমন একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে, অপরাধও এরকম একটা জায়গা থেকে পরিচালিত হয়েছে। সেটাই দেখা যায় যে আমরা দেখছি যে পলকের হাতে ইন্টারনেট বন্ধ হয়েছিল, কিন্তু পলক বলছে না, আসলে পলক এই কাজটা করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। এরকম সব অপরাধই হয়েছে তার ইনস্ট্রাকশন। পুলিশ, আমরা আইজিপিকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছি। আইজিপি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিও দিয়েছেন। আইজিপিকে 5 তারিখ প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন এবং আর্মিকে তিরস্কার করেছেন যে পুলিশ পারছে, পুলিশ যেভাবে গুলি করছে, পুলিশ তোমরা কেন পারছো? তার মানে সব কিছুই একই জায়গা থেকে আসছে। তা আমরা সেজন্যই চেয়েছি যে যদিও রাজনৈতিক দলগুলো বারবার বলছেন যে ইলেকশন তাড়াতাড়ি দরকার, কিন্তু এই জাতি, এই যে 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে 15.5 বছর পরে একটা মানুষ কথা বলার সুযোগ পেল, এই সুযোগে যদি আমরা একটু সংস্কার না করতে পারি, আবার রাজনৈতিক দল আবার চলে আসে, রাজনৈতিক দলরা চলে আসার পরে দেখবে যে আগের সরকার যে আইনগুলো করে দিয়েছে সেটা তো রাজনৈতিক দলের পক্ষেই যাবে, তো আমাদের চেঞ্জ করার দরকার কি? আমরা ওইটা দিয়েই বিরোধী দলকে চাপাই। এই জন্য অ্যাড-ইন্টারিম গভর্নমেন্ট দরকার হয় মাঝে মধ্যে। অ্যাড-ইন্টারিম গভর্নমেন্ট যদি কিছুদিন কাজ করতে পারে তখন কিছু ভারসাম্য তৈরি করতে পারবে। যেমন সাবেক প্রধানমন্ত্রী 4 বার প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের আইনে বা সংবিধানে যদি এটাকে 2 বারের মধ্যে কনফাইন করা যেত, তাহলে উনি দ্বিতীয়বারে এসে উনি অন্যায় করতে থেমে যেতেন যে আমার তো আর সুযোগ নেই, তাহলে একবার ফেয়ার ইলেকশন দিয়ে দিই। এটুক সদিচ্ছা হলেও হয়তো বা ওনার হতে পারতেন। 5 বছর সময়টা লম্বা মনে হয় যে অনেক কিছু করব। 4 বছর হলে মনে হতো যে বেশি দিন তো না। এরকম কিছু ক্ষমতার ভারসাম্য অ্যাড-ইন্টারিম গভর্নমেন্টরা করে থাকেন আমাদের মতো দেশগুলোতে। সেজন্য আমার মনে হয় যে আরেকটু সময় রাজনৈতিক নেতৃবৃন্দরা যদি এই সরকারকে দেন, এই সরকারে কারা দায়িত্ব পালন করছেন, যে সকল লোকজন দায়িত্ব পালন করছেন, দেখেন তাদের ভবিষ্যতে রাজনীতিতে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এবং তারা প্রত্যেকেই এমন জায়গায়, এমন বয়সের মানুষ, বিশেষ করে কয়েকজন ছাত্রনেতা ছাড়া তাদের জীবনে খুব বেশি কিছু পাওয়ার নাই। তারা যে এখান থেকে খুব বেনিফিটেড হয়ে আর্থিক অনেক লাভবান হয়ে কিছু নিয়ে একবারেই চলে যাবে তা না। তাদের উপরে একটু আস্থা মানুষের যেহেতু তৈরি হয়েছে এবং ছাত্র জনতার বিজয়ের পরে তাদের হাতেই ছাত্র জনতা তুলে দিয়েছে, তারা কিন্তু কেউ নিতে আসে নাই। ডক্টর ইউনূস সাহেবকে বিদেশ থেকে ডেকে এনে তার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি এমন একজন মানুষ যারা পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ ওনাকে পছন্দ করে, একজন রেসপেক্ট করেন ওনার স্ট্যাটাসকে। তো এরকম একটা মানুষের হাতে দেশটা যদি আরেকটু স্টেবল হয়ে রাজনীতিবিদদের কাছে তুলে দেওয়া যায়, আমার মনে হয় যে আর একটু এদেশের মানুষের জন্য কেউ একটু তো করুক, এদেশের মানুষের জন্য। আমরা এজ এ হোল সবসময় চিন্তা করি যে কেউ কি না এই দেশটাকে একটু শুদ্ধ করার, সুন্দর করার। যখন বিভিন্ন দেশকে দেখি যে তারা আরও ডেভেলপ করছে, তখন আমাদের তো ইচ্ছা করে। দেখেন, উনি কেবল যেটা বললেন লক্ষ লক্ষ কোটি টাকা, কোনো হিসাবে 18 কোটি, কোনো হিসাবে 28,000 লাখ কোটি টাকা পাচার হয়েছে। একটা চিন্তা করা যায়, এইটুকু একটা দেশে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, আমরা তারপরেও তো খেয়ে পেরে আছি। এদেশ তো মানে ক্রাশ করার কথা, অথচ আমরা কিন্তু এখনো বাজারে গিয়ে বেশি দাম দিয়ে হলেও খাবারটা কিনে যে খেয়ে বেঁচে আছি, না খেয়ে মানুষ মারা যাচ্ছে না, দুর্ভিক্ষ হচ্ছে না। এটা আশ্চর্য ব্যাপার। এদেশে মানুষের, এই সাধারণ মানুষের কারণে এটা হচ্ছে। তো এরকম কেউ এসে একটু আমাদের দেশে আরেকটু
আরেকটু সংস্কার করে দিয়ে যাবে, এটা আমরা চাই। রাজনৈতিক দল সেটুক সময় এই সরকারকে দিক, আমরা এটা চাই। আমরা আবারও আসবো, একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আমরা কথা বলছি রাজনীতি, বিচারালয় ও সাম্প্রতিক প্রেক্ষাপট। শাহিন চৌধুরী, আপনার কাছে এবার আসতে চাই। নির্বাচন আসলে সব দলই চাইছে, শুরু থেকে আমরা দেখছি নির্বাচন, এবং চাবে, এটাই খুব স্বাভাবিক। নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা কি খুব কঠিন হতো? কি মনে হয় আপনার কাছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন তার বক্তব্যে যে নির্বাচনে একটা সুস্পষ্ট তারিখ যেমন তিনি চেয়েছেন, এবং এটাও উনি বলেছেন যে মানে সব রাজনৈতিক দলগুলোর সাথে আসলে বসে একটা তারিখ মানে দেওয়ার কথা। আপনার কি মনে হয় আসলে সবগুলো রাজনৈতিক দলের সাথে বসে একটা তারিখ দেওয়া কি খুব বেশি কঠিন হতো? না, আমি সেটা মনে করি না যে একটা তারিখ দেওয়া কঠিন হতো। কারণ নির্বাচনের তারিখ দিলে তো হবে না, নির্বাচনটা তো সম্পন্ন করতে হবে। নির্বাচন কিন্তু একটি বিশাল কর্মযজ্ঞ। এখন নতুন করে কিন্তু আরও একটা প্রশ্ন উঠছে, এই নির্বাচন সংশ্লিষ্ট প্রশ্ন। সেটা কি, 5ই আগস্টের পরে এদেশের সংসদ যেমন ভেঙে গেছে, সংসদ সদস্যরা, মন্ত্রী সবাই পালিয়ে গেছে, প্রত্যেকটা স্থানীয় সরকারের আপনার উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর, পৌর মেয়র, কাউন্সিলর সব কিন্তু পালিয়ে গেছে। তো এখন নাগরিক সেবা কিন্তু এখানেও মারাত্মকভাবে ব্যাহত। একজন লোক সে নাগরিকত্বের সার্টিফিকেট নেবে, একজন লোক তার তার সিটি কর্পোরেশনের একটা কাজ আছে, সেই কাজগুলো কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন কিন্তু একটা দাবি এটাও উঠছে যে তাহলে কি ইলেকশন আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে নাকি জাতীয় নির্বাচন আগে উঠবে? এটাও কিন্তু একটা দাবি। কারণ জাতীয় নির্বাচন কি সংসদ সদস্যদের কাজ কি আইন প্রণয়ন করা, আর তো কোনো কাজ নেই। আর স্থানীয় সরকারের একজন ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে মেয়র পর্যন্ত তাদের নিঃশ্বাস ফেলার সময় নেই। সুতরাং এটাও কিন্তু একটা দাবি। এখন নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর যে দাবি আমরা যেটা লক্ষ্য করছি, তারা কিন্তু জাতীয় নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচন ছাড়া আর কোনো বক্তব্য তাদের নেই। এখন সংসদ নির্বাচনের সেই তারিখটা দিতে হলে নিশ্চয়ই ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা কয়েক দফা মিটিং করেছেন, বিএনপি, জামাত, অন্যান্য ছোট দল, গণ অধিকার পরিষদ ইত্যাদি ইত্যাদি মিটিং করেছেন, কিন্তু সুনির্দিষ্ট তারিখ দেননি। কিন্তু উনি একটা আইডিয়াও দিয়েছেন। আমি মনে করি যে এই সুনির্দিষ্ট তারিখটা দেওয়া অসম্ভব না, এটা তারিখটা হয়ে যাবে, কিন্তু আরও একটা বিতর্ক তৈরি হবে কিছুদিন পরেই। সেটা ইতিমধ্যেই তৈরি হয়েওছে। কি বিতর্ক? নির্বাচনে আওয়ামী লীগের স্ট্যাটাস কী হবে, আওয়ামী লীগ কি অংশগ্রহণ করবে নাকি করবে না। এখানে কিন্তু পরস্পর বৈপরীত্য আমরা লক্ষ্য করছি। বিএনপি এর আগে বলেছে যে আমরা চাই আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করুক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আজকে বদিউল আলম মজুমদার, যিনি নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান, তিনি একটা জায়গায় বক্তৃতায় বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বাধা নেই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা এটাই তো প্রশ্ন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্ট্যান্ড কি? যে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, অংশ নিতে পারবে না। তো এইখানে কিন্তু একটা বিভেদ, কিন্তু আরও একটা বড় বিভেদ সামনে রয়ে গেছে। শুধু যে নির্বাচনের ডেট ঘোষণা করা, কিন্তু এই বিষয়গুলো কিন্তু সলিউশন হতে হবে। এবং এটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই অগ্রণী ভূমিকা পালন করলো, এখানে রাজনৈতিক দলের সম্পৃক্ত ছিল, এই আন্দোলনের সাধারণ মানুষেরও ছিল, কিন্তু প্রশ্ন হলো সমুখ সমরে কারা ছিল? এই ছাত্ররা ছিল। তো তাদের একটা বক্তব্যের তো দাম আছে নাকি? এই বিষয়টাও তো আমি মনে করি যে নির্বাচনের আগে সমাধান হওয়া দরকার। সুতরাং নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষিত হওয়ার আগে এই সমস্ত বিষয় নিষ্পত্তি হতে হবে। তারপরে গত 15 বছরে তাহলে কি নির্বাচনটা আরো কঠিন হতে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই কঠিন হতে যাচ্ছে। এটা কিন্তু তারেক রহমান নিজেও কিন্তু প্রতিটা বক্তৃতা আপনার খেয়াল করেছেন কিনা, উনি তো প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি কিন্তু বলছে যে নির্বাচন অত সহজ হবে না। উনি নিজেও এটা বুঝেন যে নির্বাচনটা অত সহজ হবে না। সুতরাং নির্বাচন তো এই বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, যেমন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব না,
তেমন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করাও সম্ভব। গাজী তামিম, আপনি হচ্ছে এর সাথে যদি একটু বলতে চান যে আওয়ামী লীগে যেমন আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা বলেছেন, ছাত্র আন্দোলনের যারা সম্মুখভাগে আছেন তারা বলেছেন যে আওয়ামী লীগের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যে এই বিচার কাজের প্রক্রিয়াটা আসলে কেমন হবে বা কিভাবে শুরু হবে, আপনার অভিজ্ঞতা কি বলে? এটাই হলো গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো যখন কোথাও বিপ্লব বা গণঅভ্যুত্থান হয় তখন সমাজে এক ধরনের অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়। যারা পরাজিত বা যারা জুলুম করেছে এতদিন তাদের উপরে সাধারণ মানুষ অথবা বিজয়ীরা বা যারা জুলুমের শিকার হয়েছে তারা এক ধরনের আক্রমণাত্মক থাকে, তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। এই প্রতিশোধ পরায়ণতাকে থামানোর একমাত্র উপায় হলো বিচার করে। যখনই আপনি বিচারের হাত দিবেন তখন মানুষ প্রতিশোধ থেকে ফিরে আসে। সে জানতে পারে যে হ্যাঁ, আমার উপরে যে অত্যাচার বা অন্যায়টা হয়েছে তার একটা সুষ্ঠু বিচার আমি পাবো, সেজন্য সে বিচারটা নিজ হাতে তুলে নেয় না। 2000 ছাত্র জনতার প্রাণ, প্রায় 30,000 ছাত্র জনতা এখনও আহত হয়ে কাতরাচ্ছে। আমাদের কাছে প্রতিনিয়ত আহত ছাত্ররা আছে। একটা ছেলে গতকালকে আসছে, দেখলে বোঝা যায় না তার 2টা চোখে 2টা গুলি। সে কোথাও তাকালে কিছুক্ষণ পরে জায়গাটা অন্ধকার হয়ে যায়, এজন্য সে পড়াশোনা করে এরকম বিভিন্ন দিকে তাকিয়ে, কিন্তু সে পড়ার চেষ্টা করছে, আমাদের কাছে আসে, আমরা সাহায্য করছি। এই মানুষগুলোকে ভুলে গেলে চলবে না। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে, তাদের ক্ষতর উপরে দাঁড়িয়ে আমরা স্বাধীনভাবে কথা বলছি। তাদের বিচার না করে আগে নির্বাচন, আগে রাজনীতি, আগে ক্ষমতা, আমরা কিন্তু আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি, এটা মনে রাখতে হবে। 1971 সালে মুক্তিযুদ্ধ হলো। 2010 সালে সেই মুক্তিযুদ্ধ চলাকালীন অপরাধের বিচারের তদন্ত করার জন্য তদন্ত সংস্থা গঠিত হলো। তারপরে তদন্ত, তারপরে বিচার, তারপর রায়। আর আমাদের এখানে কি হলো? 5ই অগস্ট গণ অভ্যুত্থান হলো। 5 সেপ্টেম্বর প্রসিকিউশন টিম হিসেবে আমাদের নিয়োগ করলো সরকার 1 মাসের মাথায়। আমরা তদন্ত শুরু করলাম তদন্ত সংস্থাকে সাথে নিয়ে। কেবলমাত্র 4টি মামলায় আমরা প্রায় 70-এর মতো আসামির উপরে তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছি। এখন এসে দেখছি আমরা যদি একদম প্রধান পারপিট্রেটরের বিচার করতে যাই তাও 2000 মানুষের বিচার করতে হবে। কোনো মন্ত্রী, কোনো এমপি, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারও যার যেখানে থেকে সে সেখানে বসে ফ্যাসিজম কায়েম করেছে। 15 বছরে একটা ইমাম সাহেব পালিয়ে গেছে, একটা মসজিদের ইমাম, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একজন মেম্বার, একজন গ্রামের চৌকিদার, সেও পালিয়ে গেছে। তার মানে এই 15.5 বছরে ফ্যাসিজম কোথায় চলে গিয়েছিল? আর সাধারণ মানুষের মামলা তো রয়েই গেছে। সাধারণ মানুষের মামলা তো রয়েই গেছে। আমরা যদি এই বিচারটা একটা মিনিমাম একটা পর্যায়ে না নিয়ে যেতে পারি, একটা সাধারণ মানুষদেরকে দেখাতে না পারি যে না, যারা অন্যায় করেছে তাদের আমরা বিচার করেছি, তার আগেই আপনি সব কিছু বাদ দিয়ে আবার সেই জায়গায় ক্ষমতায় চলে যাচ্ছেন, সেটা কেমন হবে? আপনি ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যেটাকে আমরা বলি গুম, কি নির্মমভাবে গুম করা হয়েছে। আমাদের কাছে একজন গুমের ভিকটিম এসে বলেছেন অ্যানেস্থেশিয়া না দিয়ে ঠোঁটটাকে সেলাই করে রাখা হয়েছে, একদম জীবন্ত মানুষের মুখে সুচ ঢুকিয়ে দিয়ে সেলাই করে রাখা হয়েছে। উল্টা করে নির্যাতন করা হয়েছে, মাটির নিচে আয়নাঘরের মতো বন্দিশালা করে সেখানে নির্যাতন করেছে। একজন দুজনকে না, শত শত হাজার হাজার মানুষকে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে ফেসবুকের একটা স্ট্যাটাস, একটা লাইক, একটা শেয়ার দিয়ে দেওয়াকে কেন্দ্র করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তুলে নিয়ে যে ফ্যামিলির একজন অপরাধ করেছে, ফ্যামিলির আরেকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরকম করে হাজার হাজার মানুষকে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স করা হয়েছে। 5ই অগস্ট থেকে 5ই অগস্ট পর্যন্ত যে অন্যায়টা করা হলো, এরপরে শাপলা চত্বরের গণহত্যার একটার পর একটা বিচার অভিযোগ আসছে, বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগ আমাদের কাছে আসছে। আমাদের এরকম একটা ট্রায়াল যখন আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করছি যে আপনারা আমাদেরকে কাছে এসে নির্ভয়ে অভিযোগ জানিয়ে যান, সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে দিয়ে যান, ঠিক এই মুহূর্তে চট্টগ্রামে কয়েকজন মামলার ভিকটিম বা সাক্ষীকে হত্যা করা হলো এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য। আমরা যেখানে বিচারের একটা সুন্দরতম পর্যায়েও পৌঁছাতে পারিনি, তখনই নির্বাচন, তখনই রাজনীতি, তখনই ভোট, তখনই ক্ষমতা। তাহলে কিসের জন্য এই রক্ত, কিসের জন্য এই ত্যাগ? আপনারা দেখতে পাচ্ছেন যে পলাতক আসামিরা দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গায় থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, অনলাইনকে ব্যবহার করে, রাজনৈতিক নেতাকর্মীদের ব্যবহার করে নানান রকম অরাজকতা সৃষ্টি করছে, দেশের মধ্যে কেওয়াস সৃষ্টি করছে। প্রতিবেশী দেশকে দিয়ে এদেশে আক্রমণ করবে, এদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, সাম্প্রদায়িক নির্যাতনের নামে বিভিন্ন মিথ্যাচার করছে। আমরা এখন
সকলে একসাথ হয়ে সেগুলোকে প্রোটেক্ট করব, নাকি আমরা নির্বাচন নির্বাচন নির্বাচন? তাহলে তো মানুষ আবার হতাশ হয়ে যাবে। আমাকে সেদিন একজন বলছেন যে তামিম, আপনার চোখে এখন যে স্বপ্ন দেখি, 90 সালে আমরা এরকম স্বপ্ন দেখতাম। আমি নাম বলছি না, একজন হাইকোর্ট জাজ বলছেন আমার, যে 90 সালে যখন স্বৈরাচার পতন হলো, আমরা তখন দেখলাম যে আমরা খুব শিগগিরই আবার একটা নতুন বাংলাদেশ দেখব, যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো অবিচার। ঠিক আপনাদের চোখে ওইটা দেখছি, কিন্তু আমরা সেই বাংলাদেশ পাইনি। আপনারা পাবেন কিনা জানি না। তাহলে আপনি আপনার কথাতে যেটা বুঝতে পারলাম যে নির্বাচনটা আসলে তাহলে কি আরো পরে হলে ভালো হয়? বিষয়টা কি এরকম যে সংস্কার কাজের জন্য আরো বেশি প্রয়োজন সময়? আমরা মনে করি যে একটা নিরপেক্ষ সরকার বা নিরপেক্ষ মানুষের হাতে সংস্কারটা দরকার। কোনো রাজনৈতিক দলের হাতে সংস্কারটা হলে সংস্কার করার সময় তার মাথায় থাকবে যে আরও কিছুদিন আমার ক্ষমতাটা দীর্ঘস্থায়ী করতে পারি কিনা। আমরা দেখবেন এই আসামিরা, আপনি দেখেছেন কিছুদিন আগে ওবায়দুল কাদের সাহেব 5ই আগস্টের পরে 3 মাস এই দেশেই ছিল। ট্রাইব্যুনালের ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আছে তার এগেনস্টে, অসংখ্য মামলা হয়েছে তার বিরুদ্ধে সারা দেশে, এটা পুলিশ জানে। আর্মি চিফ স্বীকার করেছেন যে আমাদের কাছে অনেকে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। আমরা একটা 6 শতাধিকের সংখ্যা উনি উল্লেখ করেছেন। আমরা কতজনকে পেলাম? মানে অ্যাট বেস্ট। তাহলে তাদেরকে আমরা দেখতে পেলাম না। তার মানে তাদেরকে আবার পরে আমরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, তারা স্টেটমেন্ট দিচ্ছে। আমরা আইনের ব্যবহার করে এক্সট্রাডিশন অনুযায়ী তাদের প্রত্যর্পণ চেয়েছি, কিন্তু আমরা তো জানি যে আদবের রেজাল্ট কী হবে। আমরা রেড নোটিশ চেয়েছি, রেড নোটিশ জারি হতে পারে, কিন্তু মানুষ তো চেয়েছিল তাদের গ্রেফতারের মাধ্যমে বিচার করা, কিন্তু আমরা তাদেরকে ধরতে পারলাম না। এখনও আইনশৃঙ্খলা বাহিনীতে কারা আছে? তাদের এই 15 বছরের মানুষরাই তো আছে। কোনো না কোনোভাবে তৎকালীন সরকারের যারা ক্ষমতাসীন ছিলেন, যারা প্রভাবশালী ছিলেন, তাদের সাথে কোনো না কোনোভাবে ভালো সম্পর্ক, হয়তোবা তারা এই ব্যাপারে সাহায্য করেছেন। আদালত সরাসরি আমাদের কাছে জানতে চেয়েছেন, 15 দিনের একটা সময়ও বেঁধে দিয়েছেন। আইজিপি সাহেবকে ট্রাইব্যুনাল অর্ডার দিয়েছেন যে কেন এদেরকে ধরা হচ্ছে না, সেই ব্যাপারে রিপোর্ট চেয়েছেন। আমরা এতটুকুই পারি, কোর্ট থেকে একটা আদেশ চাইতে পারি, কোর্ট সন্তুষ্ট হয়ে যদি আদেশ দেয় আমরা সেটা শুনতে পারি। আপনি দেখবেন আমাদের এই ট্রাইব্যুনাল মামলার অন্যতম যিনি আসামি শেখ হাসিনা, উনি টেলিফোন লিক বলছি আমরা, অথবা বিভিন্ন বক্তৃতা বিবৃতির মাধ্যমে কী ধরনের বক্তব্য দিচ্ছে। 227টি মামলা হয়েছে তার এগেইনস্টে। উনি বলছেন 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়ে গিয়েছে। এই কথাটা যখন আমাদের ট্রাইব্যুনালে কোনো একজন অভিযোগকারী বা সাক্ষী বা ভিকটিম শুনবে, তার পক্ষে এই ট্রাইব্যুনালে কাঠগড়ায় দাঁড়িয়ে ওপেন সবার সামনে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস কি আর থাকবে? তারা জানে যে তার হাতে হাজার হাজার মানুষ ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে, তার হাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, তা আমি তার বিরুদ্ধে সাক্ষ্য দিব? উনি কি বলছেন, তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই কথা বলার পরে ট্রাইব্যুনালের তদন্ত কাজ আমরা স্বাভাবিকভাবে করতে পারবো? আমরা এখন তাদেরকে কি করেছি, আদালতের কাছে ঘটনাটা জানিয়েছি। আদালত তার হেট স্পিচ বন্ধের বা হেট স্পিচ সম্প্রচারের আদেশ দিয়েছেন। আমরা এতটুকু পারবো যে আদালতের কাছে গিয়ে আমাদের বিষয়টা জানাবো, আদালত আইন ন্যায় বিচারের জন্য একটা আদেশ দিবেন। কিন্তু এক্সিকিউশন তো করবে রাষ্ট্র, এক্সিকিউশন তো করবে সরকার। আদালত তো নিজে গিয়ে আসামিকে ধরে বেঁধে নিয়ে আসবে না কোর্টে, আদালত আদেশ দিবে, সরকার করবে। আদালত একটার পর একটা আদেশ দিচ্ছে, আমরা সেটার কোনো এক্সিকিউশন দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ তো হতাশ হবেই। জনাব তামিম, আপনার কাছে আবারও আসবো, আর একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন আমরা কথা বলছি রাজনীতি, বিচারালয় ও সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে। জনাব শাহিন চৌধুরী, আপনার কাছে আসতে চাই। প্রধান উপদেষ্টা এখন মিশরে আছেন D8 সম্মেলনে, সেখানে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে। এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন যে অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসার আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তান কি এই আহ্বানে সাড়া দিবে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে D8 সামিট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রধান উপদেষ্টা প্রথম তিনি উদ্বোধনী অনুষ্ঠানে একটি ভাষণ দিয়েছেন। আর আপনি যে মিটিংটার কথা বললেন, এই মিটিংটা হলো একটা বাইলেটারাল মিটিং, দ্বিপাক্ষিক মিটিং পাকিস্তানের সঙ্গে আমাদের। এই মিটিংয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করতে হবে। আমাদের কথা হচ্ছে যে প্রধান উপদেষ্টা অত্যন্ত কারেক্টলি বলেছেন, কারণ পাকিস্তানের সাথে যদি আমাদের সম্পর্ক উন্নয়ন করতে হয় তাহলে আমাদের অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করতে হবে। প্রথম যে জায়গাটা
যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে অর্জিত সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই গণহত্যা, সেটাও একটা গণহত্যা ছিল 25 মার্চের কালো রাত্রিতে যেটা শুরু হয়, সেজন্য কিন্তু পাকিস্তান এখনো মতো ক্ষমা চায়নি। এখন পাকিস্তানের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে ঠিকই, কিন্তু সেই কূটনৈতিক সম্পর্ক যদি গভীর করতে হয় পৃথিবীর অন্য দেশের মতো বা সৌদি আরবের মতো যেভাবে আছে বা অন্য দেশের চায়নার সঙ্গে যেভাবে, সেটা করতে হলে পাকিস্তানকে ইনিশিয়েটিভ নিতে হবে যে আগে তাদের এই গণহত্যার জন্যে বাংলাদেশের কাছে ক্ষমা চেতে হবে। এটিও একটি অমীমাংসিত ইস্যু। আর অন্য অন্য অসংখ্য ইস্যু আছে, যেমন ধরেন আটকে পড়া পাকিস্তানি। বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানির সংখ্যা এখন 20 বা 25 লাখ ছাড়িয়ে গেছে, সম্ভবত 8-10 লাখ ছিল। তাদের সন্তান ইত্যাদি করছে। তো তাদের প্রত্যাবর্তনের একটা ইস্যু আছে। সে দেশেও আমাদের করাচিতেও প্রচুর বাংলাদেশি আটকে পড়ে আছে, তাদের প্রত্যাবর্তনের ইস্যু আছে। এছাড়া পাকিস্তান ওই সময়ে আমাদের দেশ থেকে যেসব জিনিসপত্র, যেসব মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে, সেটার বিনিময়টা কিভাবে হবে, সেই সব বিষয় আছে। আমার মনে হয় সেজন্যই জনাব ডক্টর ইউনূস যে কথাটি বলেছেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হলে অমীমাংসিত ইস্যুগুলো সমাধান করতে হবে। পাকিস্তানের সাথে কি আমাদের অর্থনৈতিক আসলে সম্প্রীতি বাড়বে কিনা, বা অর্থনীতির বিষয়টাতে পাকিস্তানের সাথে আসলে আমাদের অবস্থানটা কেমন হবে? আমরা দেখেছি যে পাকিস্তান থেকে বিভিন্ন পণ্যবাহী জাহাজ আমাদের এখানে এসেছে। জি না, অর্থনৈতিক বিষয়টা তো অবশ্যই ভালো হবে। আপনি জানেন যে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা ভারত থেকে যেসব জিনিস আমদানি নির্ভর ছিলাম, আলু, পেঁয়াজ বা এই ধরনের সয়াবিনটা ভারতে আসতো না, কিন্তু কাঁচা যে জিনিসপত্র, সেটা কিন্তু তারা কৌশল হিসেবে আমাদের এখানে রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর এই সময় পাকিস্তান থেকে কিন্তু একটি জাহাজ এসছে আলু নিয়ে, পেঁয়াজ নিয়ে, আরেকটি জাহাজ আজকালের মধ্যেই আমরা যতদূর জানি যে চট্টগ্রাম বন্দরে নোঙর করবে। সুতরাং এটা আমাদের জন্য এই মুহূর্তে একটি সহায়ক হিসেবে কাজ করছে, কারণ দ্রব্যমূল্য নিয়ে জনগণের নাভিশ্বাস উঠেছে। 80 টাকা কেজি আলু, 110 টাকা কেজি পেঁয়াজ যদি একটু দাম কমেছে, সেই সহায়তার জন্য পাকিস্তানের সমর্থনটা আমাদের খুব জরুরি। আর ইতিমধ্যেই পাকিস্তান ঘোষণা করেছে যে তারা আমাদের দেশ থেকে ঔষধ আমদানি করবে। সেই নিউজটি বোধহয় আপনি দেখেছেন, এটা 3 দিন আগে বেরিয়েছে। তো সেটিও কিন্তু খুব জরুরি। আমাদের রপ্তানিমুখী যেসব খাত রয়েছে, 1 নম্বর যদি গার্মেন্টসকে ধরেন, দ্বিতীয় এক সময় ছিল চামড়া, সেটা কিন্তু ভারত এই বাজারটাকে আমাদের শেষ করে দিয়েছে। এখন তৃতীয় যে খাতটি রয়েছে সেটা কিন্তু ওষুধ। বাংলাদেশ পৃথিবীর বহু দেশে ওষুধ রপ্তানি করে। সেখানে পাকিস্তান যদি আরেকটি আমরা দেশ হিসেবে পাই, সেটা আমাদের অর্থনীতির জন্য এটা বিরাট সহায়ক হবে। কারণ ওখানে 20 কোটি মানুষের একটি দেশ, ছোট দেশ না। তাদের যে ভোক্তা দীর্ঘ, বেশ বড়। সুতরাং অর্থনীতিতে এটি বিরাট অবদান রাখবে আমাদের এখানে। আচ্ছা, জনাব তামিম, আপনার কাছে আসতে চাই, আপনি এর সাথে যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটা বলবেন। এবং আরও একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বন্ধু দেশ ভারত এখন এই যে আমাদের পাকিস্তানের সাথে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি, সম্প্রীতি দেখতে পাচ্ছি, এটা কি আসলে আমাদের তথাকথিত যে বন্ধু দেশ সেখানেও আসলে কোনো রকম সমস্যা তৈরি করবে কি না? জি, ধন্যবাদ আপনার পরের শব্দ চয়নের জন্য, তথাকথিত বন্ধু দেশ বলার জন্য। এটাই সঠিক। কারণ আমাদের এই একটাই দুর্বলতা যে আমরা অতি ভারত নির্ভর হয়ে পড়েছিলাম। কেন? আমার সহ আলোচক শাহিন ভাই যেটা বলছিলেন যে ক্ষমা চাইতে হবে, আমি মনে করি ক্ষমা মুখে চাইতে হয় না, ক্ষমা আচরণেই প্রকাশ পাওয়া যায়। পাকিস্তান আমাদেরকে যেভাবে ওয়েলকাম জানাচ্ছে, এটা ক্ষমার চেয়েও অনেক বেশি। কিন্তু তাদের অপরাধের কথা তারা কখনোই আসলে স্বীকার করেনি। এটা কেউই করবে না, কারণ পাকিস্তান বলতে চায় যে এটা ভারত আমাদের উপরে তার যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, আমরা বলতে চাই যে পাকিস্তান আমাদের উপরে অন্যায় করেছে।
সেটা অন্য ডিবেট ইস্যু। আমরাও দাবি করি যে হ্যাঁ পাকিস্তান আমাদের উপর অন্যায় করেছে, কিন্তু এই ক্ষমা চাওয়া না চাওয়ার সুযোগ নিয়েই আমরা এতদিন ভারতীয় আগ্রাসনের ভেতরেই ছিলাম। এবং আমরা যদি এখনও এটাকে সেটেল করি না করি বা এটাকে মুখে নিয়ে চলি, তাহলে আবার সেই সুযোগটা পাবে। আসলে পাকিস্তান এখানে সাবজেক্ট না, সাবজেক্ট হলো যে কোনো একটা রাষ্ট্র ভারত ছাড়া যাদের সাথে আমাদের বাণিজ্য, অর্থনীতি, সামাজিক সকল কিছু আমরা নির্ভর হতে পারি, ভারত যদি আমাদের কোনো কিছু বন্ধ করে দেয়, এরকম যে কোনো একটা দেশের সাথে যদি আমাদের এই সম্পর্কটা হয়, তখনই আমরা ভারতের কাছে ন্যায় বিচার পাবো। দেখেন, ভারতের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পাকিস্তানের। তিস্তার পানি কোনোদিন পাকিস্তানকে এক বিন্দু কম দিতে পারেনি ভারত, দিয়েছে আমাদেরকে। যত কম, যত অবিচার সব আমাদের উপরে করে, কারণ আমরা দাবি করি বন্ধু। আর পাকিস্তান দাবি করে বন্ধু, এই জন্য পাকিস্তান দাবি করে শত্রু, এই জন্য পাকিস্তানকে সব কিছু বুঝে শুনে দিতে বাধ্য হয়। আমরা এখন পাকিস্তানের সাথে বন্ধু হব কি হব না সেই সিদ্ধান্ত নিচ্ছি 53 বছর পরে। দেশ স্বাধীন হলো 1971 সালের 16 ডিসেম্বর, তার মানে 73 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভুট্টোকে ওয়েলকাম জানালেন। এবং আপনি ভিডিওতে দেখবেন, বিবিসি গতকালকে নিউজ করেছে, যেভাবে জড়িয়ে ধরেছেন বঙ্গবন্ধু জুলফিকার আলী ভুট্টোকে। আসলে 71 সালের সকল অপরাধের জন্য দায়ী জুলফিকার আলী ভুট্টো। পাকিস্তানে শেখ মুজিব সাহেব ইলেকশনে জিতলেন, উনি প্রধানমন্ত্রী হবেন, আইয়ুব খান তাকে প্রধানমন্ত্রী বানাবেন, কিন্তু ভুট্টো সাহেব সেটি বানাতে দেননি। মেইন ইয়াহিয়া ছিলেন, এটা মেইন কালপ্রিটটা ছিলেন ভুট্টো। সেই ভুট্টোকে 1 বছর পরে 73 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব মানে ওয়েলকাম জানিয়ে বাংলাদেশে নিয়ে আসলেন। তাকে দেশের সকল রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হলো 73-তে। আর এখন এসে আমরা বলছি যে পাকিস্তানের সাথে সম্পর্ক হলো কি হলো না। সুপ্রিম কোর্টের মামলায় আমি একদিন একটা হিয়ারিংয়ে একটা পাকিস্তান অ্যাপিলেট ডিভিশনের একটা জাজমেন্ট রেফার করেছিলাম। জজ সাহেব আমাকে বললেন যে পাকিস্তান আদালতে জাজমেন্ট ছাড়া পেলেন না। এটা 55 বছর পরে এসে আমাকে হাইকোর্ট জাজ সাহেব এটা বলেন, অথচ 73-তে বঙ্গবন্ধু ওনাকে ডেকে নিয়ে এসেছেন বাংলাদেশে। তো এই যে পাকিস্তান ভীতি বলতে বলতে আমরা যে অতিমাত্রায় ভারত নির্ভরশীল হয়ে পড়েছি, সেই সুযোগটা ইন্ডিয়া আমাদের কাছ থেকে সবসময় নিয়েছে এবং নিয়ে যাচ্ছে। পাকিস্তান বলে কথা না, যে কোনো একটি দেশের উপরে আমাদের বন্ধুত্ব করা উচিত, যেখানে দেখে ভারত মনে করবে যে না, আমরা যদি এদেরকে ছেড়ে দেই। দেখেন, আস্তে আস্তে ভারত কিন্তু সম্পূর্ণভাবে প্রতিবেশীহীন হয়ে পড়েছে। নেপাল, ভুটানের মতো রাষ্ট্র, যাদের কোনো নদী নাই, যাদের কোনো সমুদ্র নাই, যাদের নিজস্ব কোনো কিচ্ছু নাই, তারা সাহস করেছে। মালদ্বীপসের মতো যাদের ল্যান্ড নাই, যারা সব কিছু ইন্ডিয়ার উপরে নির্ভর করে, তারা সাহস করেছে। আর আমাদের সব আছে, আমরা যদি এতটুকু সাহস না করি, কারা করবে সাহস? আমি মনে করি যে খুব শীঘ্রই এটা সম্ভব। এবং এটা আমি পাকিস্তান বলে বলছি না, যে কোনো দেশের সাথে আমাদের বিজনেস এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যে আমরা যেন শুধুমাত্র ইন্ডিয়া নির্ভর না হই। তখন দেখবেন আপনি ইন্ডিয়া আমাদের সামনে এসে বলছে এই প্রোডাক্টগুলো নেন, আপনারা কত দামে চান। দেখেন, কলকাতায় আমাদের বাংলাদেশি ভাইরা যাচ্ছে বিভিন্ন কারণে, হাসপাতাল থেকে অফিসিয়াল নোটিশ করে বলছে বাংলাদেশিদের চিকিৎসা দিতে দেওয়া হবে না। তারপরে আমরা ইন্ডিয়াতে যাব? আমি তো মনে করি বিনা চিকিৎসায় মারা যাওয়া ভালো, কিন্তু ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাওয়া উচিত। হোটেল সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছে কোনো বাংলাদেশিদেরকে হোটেলে থাকতে দেওয়া হবে না। আর আমরা তারপরেও তাদের উপরে নির্ভরশীল হব। আমি মনে করি যে এটাই হলো সার্বভৌমত্ব, এটাই হলো দেশপ্রেম, যে না, আমরা যাব না, আমরা নিব না, আমরা অন্য কোথাও যাব, এটাই দেশপ্রেম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।